তোমাদের কি মনে আছে ছোটবেলায় রাস্তায় বেলুন দেখলেই বাবার কাছে বেলুন কিনে দেওয়ার আবদারের কথা, কিংবা মায়ের সাথে স্কুল থেকে বাসায় ফেরার পথে চকলেটের জন্য বায়না ধরার দিনগুলোর কথা? আজ বড় হয়েও বিশেষ দিনগুলোতে বাবা মাকে ফুল দিয়ে সারপ্রাইজ দিতে কে না চায়। খেয়াল করো তো, এই একগুচ্ছ বেলুন, একগুচ্ছ চকলেট বা একগুচ্ছ ফুল, প্রত্যেকটি ক্ষেত্রেই জিনিসগুলো গ্রুপ আকারে আছে। ম্যাথমেটিক্সে এটাকে আমরা সেট বলি। আজকের পর্বে আমরা এই সেট নিয়েই আলোচনা করব। প্রথমে সেটের ইতিহাসটা জেনে আসি। সালটা 1872। জার্মান ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর সুইজারল্যান্ড যান। সেখানে তার দেখা হয় আরেক জার্মান গণিতবিদ রিচার্ড ডেরিকাইন্ডের সাথে। তারা ভালো বন্ধু হয়ে যান, আর তারপর তাদের মাঝে যে চিঠি আদান প্রদান করা হয় তা থেকে ক্যান্টরের সেট সম্পর্কে ধারণা শুরু। এরপরে 1874 সালে তিনি ওয়েলস জার্নাল পত্রিকায় প্রথম সেট নিয়ে ধারণা দেন। এজন্যই তাকে সেট থিওরি এর জনক বলা হয়। এবার চলো জেনে নেই সেট কি। আমাদের চারপাশের বাস্তব জগৎ বা আমাদের চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে কোনো কিছুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। এখানে সুসংজ্ঞায়িত ওয়ার্ডটা সেটের আলোচনায় খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। ধরো বলা হলো তোমাদের এলাকায় যারা প্রবাসী বা বিদেশে থাকেন তাদের নিয়ে একটি সেট বানাতে। তুমি এটা ইজিলি বের করে ফেলতে পারবে। এই ব্যাপারটি গণিতে সুসংজ্ঞায়িত। কিন্তু তোমাকে যদি বলা হয় তোমার এলাকার ভালো মানুষের একটা সেট গঠন করতে, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কারণ ভালো মানুষ টার্মটা এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে যে ভালো, অন্য কারো কাছে সে ভালো নাও হতে পারে, আর তাই এই ব্যাপারটি সুসংজ্ঞায়িত নয়। এবার তাহলে চলো সেট প্রকাশের পদ্ধতিগুলো শিখে নেই। প্রথমে এম থেকে পি পর্যন্ত অ্যালফাবেট গুলোর একটি সেট লিখে ফেলি। এই সেটে তাহলে থাকবে এম, এন, ও আর পি। এখানে খেয়াল করো, সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর এই এম, এন, ও, পি এর প্রত্যেককেই বলা হয় সেটের উপাদান। উপাদানগুলো লেখার সময় অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। অনেক সময় ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে সেট প্রকাশ করা হয়। যেমন এই সেটটিকে লেখা যাবে A is equal to M, N, O, P। বেশ কিছু সেট আছে যাদের নির্দিষ্ট কিছু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, স্বাভাবিক সংখ্যার সেটকে N দিয়ে, পূর্ণ সংখ্যার সেটকে Z দিয়ে, মূলদ সংখ্যার সেটকে Q, আর বাস্তব সংখ্যার সেটকে R দিয়ে প্রকাশ করা হয়। কোনো উপাদান সেটে আছে বোঝাতে বিলংস টু সাইন, আর সেটে উপাদানটি নেই বোঝাতে এই সাইন ব্যবহার করা হয়। ভালোভাবে বোঝার জন্য বাংলাদেশের 8টি বিভাগের সেটকে বি ধরি। এবার খেয়াল করো, ঢাকা বিভাগ এই সেটেরই একটি উপাদান, তাই একে লেখা যাবে ঢাকা বিলংস টু বি। কিন্তু নোয়াখালী নামে কোনো বিভাগ বাংলাদেশে নাই বলে এই সেটে নোয়াখালী হবে না, তাই লেখা হবে নোয়াখালী ডাজ নট বিলং টু বি। এবার আমরা শিখে নিব সেট প্রকাশের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি বা রস্টার মেথড, আর সেট গঠন পদ্ধতি বা রুল মেথড। চলো উদাহরণের মাধ্যমে পদ্ধতি দুটি দেখে নেই। জন্মদিনে তোমার বাবা মা তোমাকে গিফট বক্স উপহার দিলেন। বক্স খুলে তো তুমি অবাক, দেখলে তাতে একটি মোবাইল ফোন, একটি সানগ্লাস, 2টি শার্ট আর 2টি প্যান্ট রয়েছে। এবার এই উপহারগুলো নিয়ে গঠিত সেটকে আমরা জি দিয়ে প্রকাশ করি। তাহলে জি ইজ ইকুয়াল টু মোবাইল, সানগ্লাস, শার্ট, শার্ট, প্যান্ট, প্যান্ট। তবে এই সেটটি পুরোপুরি সঠিক নয়, কেননা কোনো সেটে কোনো উপাদান একবারের বেশি থাকলেও সেটা একবারই লিখতে হয়। তাহলে সেটটি হবে জি ইজ ইকুয়াল টু মোবাইল, সানগ্লাস, শার্ট, প্যান্ট। খেয়াল করে দেখো, এখানে সব উপাদানগুলো কমা দিয়ে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। এজন্য এই পদ্ধতিকে তালিকা পদ্ধতি বা রস্টার মেথড বলে। এবার ধরো এই বক্সে যদি আরো 100টি উপাদান থাকতো, তখন কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা টাফ হয়ে যেত। এরকম ক্ষেত্রে সেট প্রকাশ করা যায় এভাবে: G is equal to X such that X হলো গিফট বক্সের উপাদান। খেয়াল করো, এখানে উপাদানগুলো নির্দিষ্ট করে না লিখে সবার একটি কমন ধর্মের মাধ্যমে উল্লেখ করা হয়, যাতে বোঝা যায় এরা কারা। সেট প্রকাশের এই পদ্ধতিটি হলো সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে অনেক সময় কিছু শর্ত দেওয়া থাকে বলে একে রুল মেথডও বলে। এবার আরো একটি উদাহরণ খেয়াল করো। ধরো একটি সেট দেওয়া আছে M is equal to X such that X is elements of N, যেখানে X বিজোড় সংখ্যা এবং X এর একটি রেঞ্জ দেওয়া আছে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। চলো প্রথমেই আমরা এই অংশটুকু নিয়ে কাজ করি। এটার মিনিং হচ্ছে, এই সেটের উপাদানগুলো যদি X হয় তাহলে X গুলোকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। আবার শর্ত দেওয়া আছে X বিজোড় সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা বিজোড় তাদেরই নিতে হবে। লাস্টে বলা আছে X is greater than 0 আর less than 100, অর্থাৎ বিজোড় সংখ্যার মধ্যে যারা 0 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট তাদেরকেই নিতে হবে। তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে লিখলে পাবো M is equal to 1, 3, 5, এভাবেই 99 পর্যন্ত চলতে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই।
এই পর্বে আমরা সেট কি, কোন শর্তে সেট হতে পারে, সেটের উপাদান আর সেট প্রকাশের পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম। আগামী পর্বে সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হবে। দেখা হবে সেই লেসনে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা জেনেছি সেট কি এবং গণিতে সেটকে কিভাবে প্রকাশ করা যায়। সেটি করতে গিয়ে আমরা দুটি পদ্ধতির কথা জেনেছি। আজকে আমরা সেটের প্রকারভেদ সম্পর্কে জানব। চলো অসীম সেট দিয়ে শুরু করা যাক। চারপাশে আমরা অনেক রকমের রং দেখতে পাই। এত রঙের সবগুলো আমরা চিনি না বা তাদের সংখ্যাও নির্দিষ্ট করা যায় না। তাহলে সব রং দিয়ে তৈরি করা সেটের উপাদান সংখ্যা হবে অসংখ্য, মানে গণনা করা যাবে না। আর এ ধরনের সেটকে অসীম সেট বলে। এখন রঙের এই সেটটিকে এ দিয়ে প্রকাশ করলে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু লাল, নীল, হলুদ, সবুজ ... অসীম সেট প্রকাশ করতে এভাবে ... দিয়ে প্রকাশ করা হয়। এরকম আরো কিছু অসীম সেট দেখি, যেমন বাস্তব সংখ্যার সেট, শুধু ধনাত্মক সংখ্যার সেট বা ঋণাত্মক সংখ্যার সেট এবং স্বাভাবিক সংখ্যার সেট। অসীম সেটের পর এবার জানবো সসীম সেট সম্পর্কে। যেসব সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাদের সসীম সেট বলে। যদি বলা হয় রংধনুর রংগুলোর সেট গঠন করতে, তাহলে এই সেটের উপাদান হবে রংধনুর 7টি রং। এই সেটের উপাদান গণনা করা যাচ্ছে বলে এটি সসীম সেট। সেটটিকে 8 দিয়ে প্রকাশ করলে একে লিখতে পারি এরকম। এমন আরো কিছু উদাহরণ দেখে নেই, যেমন 10 এর উৎপাদকগুলোর সেট। সেটটির উপাদান গুণে বলা যায়, তাই এটিও সসীম সেট। খেয়াল রাখবে, অনেক সময় সসীম সেটের ক্ষেত্রেও ... ব্যবহার করা হয়। যেমন 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর সেট লেখার সময় সবগুলো না লিখে কয়েকটি লেখার পর ... দিয়ে 10 লিখলেই হয়। আমরা জানলাম সসীম আর অসীম সেট সম্পর্কে। এখন আমরা শিখব ফাঁকা সেট সম্পর্কে। কোনো বছরের 32 দিন আছে এমন মাসের সেট যদি লিখতে বলা হয়, তাহলে এই সেটের কিন্তু কোনো উপাদান থাকবে না, কারণ আসলে এমন কোনো মাসই নেই। আর এই ধরনের যেসব সেটে কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। এ ধরনের সেটকে গ্রিক বর্ণমালার অক্ষর ফাই দিয়ে এবং আরো কয়েকটি ফাঁকা সেট হলো 2 আর 3 এর সাথে জানবো। একটি সেট থেকে যতগুলো নতুন সেট তৈরি করা যায়, ওই প্রতিটি নতুন সেটকে ওই সেটের উপসেট বলা হয়, আর ওই সেটটিকে উপসেটগুলোর সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। চলো এবার একটি উদাহরণের মাধ্যমে উপসেট আরো ভালো মতো বুঝে নেই আর উপসেটের প্রকারভেদও শিখে নেই। ধরে নেই y is equal to MNO। এর থেকে একটি করে উপাদান নিয়ে তৈরি উপসেটগুলো হবে MNO। আবার দুইটি করে উপাদান নিয়ে তৈরি উপসেটগুলো MN, NO আর MO।
আবার তিনটি উপাদান নিয়ে যদি উপসেট গঠন করা হয় তাহলে পাবো MNO অর্থাৎ Y সেটটি। এর মানে একটি সেট নিজেই তার উপসেট। আরেকটি মজার ব্যাপার হলো ফাঁকা সেটকে যে কোনো সেটের উপসেট ধরা হয়, কেননা যে কোনো সেট থেকে কোনো উপাদানই যদি না নেওয়া হয় তাহলে ফাঁকা সেট পাওয়া যায়, আর তাই এটি যে কোনো সেটেরই উপসেট। লক্ষ্য করার বিষয় হলো সেটের উপাদানগুলো থেকে একটি, দুটি বা মোট যতগুলো উপাদান আছে ততগুলো উপাদান নিয়ে বা কোনো উপাদান না নিয়ে উপসেট গঠন করা যায়। তাহলে Y এর উপসেটগুলো পাচ্ছি MNO, MN, NO, MO, MNO আর phi। উপসেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। MN এর এই সেটটিকে যদি B ধরা হয় তবে B হবে Y এর একটি উপসেট, আর একে লেখা হবে এভাবে, আর পড়া হবে B is a subset of Y। আবার আরেকটি সেট K is equal to MNP। এটা যদি ধরে নেই এটি কিন্তু Y এর উপসেট হবে না, একে লেখা হবে এভাবে, আর পড়া হবে K is not a subset of Y। আবার Y এর উপসেটগুলো খেয়াল করে দেখো, এদের মাঝে একটি উপসেট পাওয়া যায় যেটি আসলে মেইন সেটের সমান। এ ধরনের উপসেটকে অপ্রকৃত উপসেট বলে। আর বাকি যে উপসেটগুলো পাচ্ছি সেগুলোতে কিন্তু মেইন সেট থেকে কম সংখ্যক উপাদান আছে। এরকম যে উপসেটগুলোতে মূল সেটের থেকে কম সংখ্যক উপাদান থাকে সেগুলোকে প্রকৃত উপসেট বলা হয়। প্রকৃত উপসেট দেখাতে এই চিহ্নটি ব্যবহার করা হয়। B Y এর একটি প্রকৃত উপসেট, এদের লেখা হয় এভাবে, আর একে পড়া হয় B is a proper subset of Y। খেয়াল করে দেখো Y এর উপাদান 3টি আর উপসেট 8টি। 8 কে লেখা যায় 2 to the power 3। তাহলে এ থেকে আমরা বলতে পারি কোন সেটের উপাদান সংখ্যার পরিমাণ n হলে উপসেট হবে 2 to the power nt, আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে এর চেয়ে একটি কম, মানে 2 to the power n-1। এই ধারণা ব্যবহার করে শক্তি সেটের ধারণা পাওয়া যায়। কোন সেটের সব উপসেটগুলো নিয়ে যে নতুন সেট পাওয়া যায় তাই ওই সেটের শক্তি সেট। আর Y সেটটির শক্তি সেটকে তাহলে এভাবে প্রকাশ করা যাবে, আর পড়া হবে P of Y। তাহলে P of Y is equal to MNO, MN, NO, MO, MNO এবং phi। দেখো উপসেটগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হচ্ছে। আবার সেট বোঝানোর জন্য প্রথমে ও শেষে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা বিভিন্ন প্রকারের সেট সম্পর্কে জানলাম। আগামী পর্বে সেটের বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে আলোচনা করা হবে। সেই পর্বে দেখা হবে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সেটের বিভিন্ন অপারেশনস নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই উদাহরণ হিসেবে কয়েকটি সেট ধরে নিই, যেগুলো দিয়ে আজকের টপিকগুলো আমরা শিখব। দুটি সেটের উপাদানগুলো সেম হলে সেট দুইটি সমান হয়। এই দুইটি সেট E আর F খেয়াল করো। এলোমেলো ভাবে থাকলেও এই দুইটি সেটের উপাদানগুলো কিন্তু সেম, তাই এই দুইটি সেট একে অপরের সমান, আর এদের প্রকাশ করা হয় এভাবে লিখে। আগের পর্বে তোমরা জেনেছো কোন সেটের অপ্রকৃত উপসেট কিন্তু আসলে ওই সেটটি নিজেই। তাই মনে রাখবে দুটি সেট সমান হতে হলে তাদের একে অপরের অপ্রকৃত উপসেট হতে হবে। সেটের ক্ষেত্রে দুই বা তার চেয়ে বেশি সংখ্যক সেটের উপাদানগুলো একসাথে হয়ে নতুন যে সেট তৈরি হয় তাকে সংযোগ সেট বলে। দুইটি সেটের মাঝে সংযোগ ইংরেজি বড় হাতের U এর মতো প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। যেমন A ও B এর সংযোগ সেটকে A ইউনিয়ন B আকারে লেখা হয়। চলো A আর D সেট দিয়ে এটি বুঝে নেই। A সেটের উপাদানগুলো 1 2 3 আর D সেটের উপাদানগুলো 1 2 5 6 7। তাহলে A ইউনিয়ন D is equal to 1 2 3 5 6 7। খেয়াল করো 1 আর 2 উপাদান দুটি A ও D দুই সেটে থাকলেও ইউনিয়ন সেটে কিন্তু এদের একবারই লেখা হচ্ছে, কারণ একই উপাদান একাধিকবার থাকলেও সেটে একবারই লিখতে হয়। তালিকা পদ্ধতির মতো সেট গঠন পদ্ধতিতেও আমরা সংযোগ সেট লিখতে পারি এভাবে। খেয়াল করো এখানে অথবা ওয়ার্ডটি আমরা ব্যবহার করছি, তাই A ইউনিয়ন D সেটের উপাদানগুলো A বা D সেটের যে কোনো একটিতে বা দুইটিতে থাকতে পারে। চলো এই ব্যাপারটি বাস্তব একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেই। ধরো তোমার মা তোমার বাবাকে বললেন বাজার থেকে মাছ অথবা মাংস আনতে। এর মানে তোমার বাবা বাজার থেকে শুধু মাছ আনতে পারেন বা শুধু মাংস, আবার মাছ মাংস দুটিই আনতে পারেন, কারণ মা নির্দিষ্ট করে বলেননি একটি আনতে বা একটির বেশি না আনতে। ঠিক একই কারণে সংযোগ সেটে অথবা উল্লেখ করায় এর উপাদানগুলো A সেটে বা D সেটে বা দুটিতেই থাকতে পারে।
দুটি সেটের কমন উপাদানগুলো নিয়েই তৈরি হয় ছেদ সেট। দুইটি সেটের ছেদ বা ইন্টারসেকশন উল্টা ইউ এর মতো প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ ও সি সেটের ছেদ সেটকে এ ইন্টারসেকশন সি আকারে লেখা হয়। এ আর সি সেট দুটি দেখো, এই দুটি সেটেই 2 আর 3 কমন। তাহলে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 2, 3। সেট গঠন পদ্ধতিতে আমরা সেটটি লিখতে পারি এভাবে। আবার খেয়াল করো, এখানে এবং শব্দটি ব্যবহার করা হচ্ছে, তাই এ ইন্টারসেকশন সি সেটে এমন উপাদানগুলোই থাকবে যেগুলো এ ও সি দুই সেটেই আছে। চলো আগের উদাহরণটির মাধ্যমে এটিও বুঝে নিই। এবার ধরো তোমার মা তোমার বাবাকে বললেন বাজার থেকে মাছ এবং মাংস আনতে। তাহলে কিন্তু তোমার বাবাকে মাছ মাংস দুটোই নিতে হবে, কারণ মা দুটোই আনতে বলেছেন। ঠিক একই কারণে ছেদ সেটে এবং উল্লেখ করায় এর উপাদানগুলো এ ও সি সেটের দুটিতেই থাকতে হয়, অর্থাৎ কমন উপাদানগুলো নিয়ে সেট তৈরি হয়। সংযোগ সেট বা ইউনিয়নের ক্ষেত্রে অথবা, আর ছেদ সেট বা ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং ব্যবহার করা হচ্ছে। এই দুটোর ক্ষেত্রে অনেক সময় তোমরা কনফিউশনে পড়ো, তাই আরো একবার তোমাদেরকে এটা মনে করিয়ে দিলাম। যদি দুটি সেটের কোনো কমন উপাদান না থাকে, অর্থাৎ দুটি সেটের ছেদ সেট ফাঁকা সেট হয়, সেট দুটিকে নিশ্ছেদ সেট বলে। এ আর বি সেট দুইটি খেয়াল করো, এদের কোনো কমন উপাদান নেই, তাই এরা নিশ্ছেদ সেট। অন্তর বলতে বোঝায় ডিফারেন্স বা পার্থক্য। সেটের ক্ষেত্রে অন্তর সেট বলতে বোঝায় দুটি সেটের প্রথমটিতে আছে কিন্তু দ্বিতীয়টিতে নেই এমন উপাদানগুলোর সেট। অন্তর সেটকে মাইনাস বা ব্যাকস্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয়, আর একে পড়া হয় সি ডিফারেন্স ডি বা সি বাদ ডি। এবার সি আর ডি সেট দুটি দেখো, ডি সেটের 2 আর 5 উপাদান দুটি সি সেটেও আছে। তাহলে সি বাদ ডি ইজ ইকুয়াল টু 3 হচ্ছে, কারণ প্রথম সেটের উপাদানগুলো থেকে দুই সেটের কমন উপাদানগুলো বাদ দিলেই অন্তর সেট পাওয়া যায়। খেয়াল করে দেখো, ডি বাদ সি আর সি বাদ ডি সেট দুটি কিন্তু এক না, কেননা ডি বাদ সি সেটের ক্ষেত্রে ডি হবে প্রথম সেট, ফলে ডি বাদ সি ইজ ইকুয়াল টু হবে 1, 6, 7। কোন আলোচনার সার্বিক সেটের উপাদানগুলো থেকে কোন সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে ওই সেটের পূরক সেট বলে। এ সেটের পূরক সেটকে প্রকাশ করা হয় এভাবে, আর পড়া হয় এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম। এখন এ সেটের পূরক সেট বের করতে চাইলে সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এখানে ইউ প্রথম সেট আর এ দ্বিতীয় সেট, তাই বেসিক্যালি ইউ সেটে উপাদান থাকবে 4, 5, 6, 7, 8, 9, আর এগুলোই হবে এ সেটের পূরক সেটের উপাদান, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 4, 5, 6, 7, 8, 9। একটি উদাহরণ খেয়াল করি। নুসরাত আর মিম একদিন চটপটি বা ফুচকা খেতে গেল। তাহলে তারা এই 4টি উপায়ে চটপটি বা ফুচকা খেতে পারে। দেখো, এই 4টি উপায়কে ছোট করে বলতে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কমা দিয়ে প্রকাশ করতে পারি, যার প্রথম উপাদান নুসরাত বা মিম, আর দ্বিতীয় উপাদান তাদের খাওয়া ফুচকা বা চটপটি। এবার নুসরাত আর মিমকে সেট এ এর উপাদান আর সেট বি এর উপাদান হিসেবে চটপটি ফুচকা ধরলে দেখো, প্রত্যেক জোড়ের প্রথম উপাদান সেট এ থেকে আর দ্বিতীয় উপাদান সেট বি থেকে আসা। সেটের অর্ডার ঠিক রেখে লেখা এসব জোড়ই ক্রমজোড় বা অর্ডার্ড পেয়ার। ক্রমজোড়ের ক্ষেত্রে আরেকটি ব্যাপার খেয়াল করো, দুইটি ক্রমজোড় ধরি, একটি এ বি আর একটি 1, 2। এই ক্রমজোড় দুইটি সমান হবে যখন এ ইজ ইকুয়াল টু 1 আর বি ইজ ইকুয়াল টু 2 হবে। সহজ ভাষায় দুইটি সেটের ক্রমজোড়গুলো নিয়ে গঠিত সেটকে কার্তেশীয় গুণজ সেট বলে। দুইটি সেট এ ও বি এর জন্য কার্তেশীয় গুণজ সেটকে লেখা হয় এভাবে, আর একে পড়া হয় এ ক্রস বি। আবার একে সেট গঠন পদ্ধতিতে লেখা যায় এভাবে। এবার চলো তো আগের উদাহরণ থেকে পি আর কিউ খেয়াল করি। তাহলে পি ক্রস কিউ সেটটি হবে এরকম, কিন্তু কিউ ক্রস পি কিন্তু হবে এমন, কারণ এখানে কিউ প্রথম সেট আর পি দ্বিতীয় সেট। আজ তাহলে এ পর্যন্তই। আজ আমরা সেটের বিভিন্ন অপারেশন নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে সেট নিয়ে চিত্রের মাধ্যমে আরো আলোচনা হবে। দেখা হবে সেই পর্বে। ভালো থেকো সবাই। গত পর্বে তোমরা সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে জেনেছো। আজকের পর্বে বিভিন্ন সেট আর তাদের বিভিন্ন অপারেশনগুলো ভেন চিত্রের মাধ্যমে কিভাবে সহজে প্রকাশ করা যায় তা আমরা শিখব। বিভিন্ন সেট ও তাদের অপারেশনগুলো জ্যামিতিক শেপ বা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ভেন চিত্র বলে। 19 শতকের শেষের দিকে ইংরেজ যুক্তিবিদ জন ভেন এই জ্যামিতিক রূপ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন, আর তাই তার নামানুসারে এর নাম রাখা হয় ভেন চিত্র। ভেন চিত্রে সার্বিক সেটকে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করা হয়।
আর বিভিন্ন সেটকে বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়। সেটগুলো সার্বিক সেটের উপসেট বোঝাতে আয়তক্ষেত্রের ভিতরে বৃত্তগুলোকে আঁকা হয়। আর একাধিক সেটের মধ্যে যদি কমন উপাদান থাকে তাহলে তারা একে অপরকে ছেদ করে। চলো উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝে নেই। প্রথমে একটি সার্বিক সেট ইউ ধরি, যার উপাদানগুলো 1 2 3 4 5 6 7 8। তাহলে এর ভেনচিত্র হবে একটি আয়তক্ষেত্র যার ভিতরে ইউ লেখা থাকবে। এবার ধরে নেই কোনো সেট এ ইজ ইকুয়াল টু 1 2 3। তাহলে এর ভেনচিত্র হবে এমন একটি বৃত্ত যার ভিতরে 1 2 3 লেখা। একইভাবে একটি সেট বি ইজ ইকুয়াল টু 3 4 5 নেই, যার ভেনচিত্রও একটি বৃত্ত হবে। যেহেতু এ ও বি এর মাঝে কমন উপাদান 3 আছে, তাই তাদের ছেদ করা অংশে 3 থাকবে। এবার চলো অন্তর সেটের ভেনচিত্র দেখে আসি। তোমরা জানো যে দুইটি সেটের অন্তর সেট বলতে প্রথম সেট হতে দ্বিতীয় সেট বাদ দিয়ে যে সেট পাওয়া যায় তাকে বোঝায়। তাহলে এ ডিফারেন্স বি সেটের ভেনচিত্র হবে এ সেট থেকে পুরো বি সেট বাদ দিলে বাকি থাকা এই অংশটি। খেয়াল করে দেখো, এ সেটের উপাদান 1 2 3। যেহেতু 3 দুই সেটেরই কমন উপাদান, তাই এ থেকে বি সেট বাদ দিলে শুধু থাকে 1 আর 2। একইভাবে বি ডিফারেন্স এ সেটের ভেনচিত্র হবে বি সেট থেকে এ সেট বাদ দিয়ে বাকি থাকা অংশটি। ফলে এ সেটের উপাদান হবে 4 আর 5। এবার চলো শিখে নেই ইউনিয়ন আর ইন্টারসেকশন সেটের ভেনচিত্র। এ ইউনিয়ন বি সেট বলতে আমরা বুঝি এ আর বি সেটের সংযোগে বা একসাথে তৈরি হওয়া সেট। তাহলে এই সেটের ভেনচিত্রে আয়তটির ভিতরে দুইটি বৃত্তই চলে আসবে, আর এই দুইটি বৃত্ত মিলে এই কমন আর আনকমন অংশটুকু একসাথে এ ইউনিয়ন বি সেট প্রকাশ করে। সুতরাং এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5। ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি সেট প্রকাশ করবে এই কমন এরিয়াটুকু, কেননা দুই সেটের কমন উপাদানগুলো নিয়েই ছেদ সেট বা ইন্টারসেকশন সেট তৈরি হয়। ফলে এই সেটের উপাদান হবে শুধু 3। এবার চলো জেনে নেই পূরক সেটের ভেনচিত্র আকার সম্পর্কে। সার্বিক সেট থেকে যে কোনো সেট বাদ দিলে যা থাকবে তাই ওই সেটের পূরক সেট। তাহলে এ সেটের পূরক সেট দেখানোর জন্য একটি আয়তক্ষেত্রের মাধ্যমে সার্বিক সেট ইউ আর একটি বৃত্তের মাধ্যমে এ সেটটি প্রকাশ করলে চিত্রের এই অংশটুকু এ সেটের পূরক সেটকে বোঝায়। এবার চলো আরও কিছু উদাহরণের মাধ্যমে বিভিন্ন সেটের ভেনচিত্র দেখে নিই। ধরো বলা হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম এই সেটটির ভেনচিত্র আঁকতে। এই চিত্রগুলো সহজে আঁকার জন্য তোমরা ধাপে ধাপে আঁকবে। প্রথম ধাপে সার্বিক সেট ইউ প্রকাশের জন্য একটি আয়ত আর এর ভিতর দুটি বৃত্তের সাহায্যে সেট এ আর সেট বি আঁকি। তাহলে এ ইউনিয়ন বি প্রকাশ করবে এই অংশটি। যেহেতু বলা হয়েছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সেটের ভেনচিত্র আঁকতে, তাই পুরো সার্বিক সেট থেকে এই এ ইউনিয়ন বি সেটের অংশটি বাদ দিয়ে যা থাকবে তাই আমাদের কাঙ্ক্ষিত ভেনচিত্র। এখন ধরো বলা হয়েছে এ ইউনিয়ন বি প্রাইম এর ভেনচিত্র আঁকতে। তাহলে আগের মতো প্রথম ধাপে সার্বিক সেট ইউ প্রকাশের জন্য একটি আয়ত আর এর ভিতর দুটি বৃত্ত এঁকে সেট এ আর সেট বি নির্দেশ করি। এ সেট বলতে এই অংশটুকু, আর বি প্রাইম বলতে সার্বিক সেট হতে বি সেট বাদ দিয়ে বাকি যে অংশটুকু তা বোঝাচ্ছে। তাহলে এখন এই দুটি অংশ একসাথে করে চিত্রের যে জায়গাটুকু দেখতে পাচ্ছি এটি এ ইউনিয়ন বি প্রাইমের ভেনচিত্র। এবার চলো দেখি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের ভেনচিত্র কিভাবে আঁকা যায়। প্রথমে সার্বিক সেট ইউ প্রকাশের জন্য একটি আয়ত আর এর ভিতর দুটি বৃত্ত এঁকে সেট এ আর সেট বি প্রকাশ করি। এবার এ প্রাইম বলতে সার্বিক সেট হতে এ সেট বাদ দিয়ে বাকি এই অংশটুকু বোঝাচ্ছে। একইভাবে বি প্রাইম বলতে সার্বিক সেট হতে বি সেট বাদ দিয়ে বাকি এই অংশটুকু বোঝাচ্ছে। তাহলে এদের এই যে কমন এরিয়াটুকু এটি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের ভেনচিত্র। আজ তাহলে এ পর্যন্তই। আজ আমরা ভেনচিত্রের সম্পর্কে বিস্তারিত জানলাম ও বিভিন্ন সেটের ভেনচিত্র। গত পর্বে তোমরা বিভিন্ন সেটের ভেনচিত্র আঁকতে শিখেছো। আজকের পর্বে তোমরা ভেনচিত্রের মাধ্যমে কিভাবে বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে হয় তা শিখবে। চলো একটি খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরো সাকিব, হাবিব, শোভন, সিয়াম 4 বন্ধু। তাদের মাঝে সাকিব ফিজিক্স পছন্দ করে কিন্তু ম্যাথ পছন্দ করে না। হাবিব ম্যাথ পছন্দ করে কিন্তু ফিজিক্স পছন্দ করে না। আর শোভন ম্যাথ ও ফিজিক্স দুইটাই পছন্দ করে। চলো এই এক্সাম্পলটাই ভেনচিত্রের মাধ্যমে দেখে আসি।
যেহেতু 4 জন বন্ধু আছে, প্রথমেই তাদেরকে সার্বিক সেট ধরে নিই আর এই সেটকে একটি আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করি। এখানে দেখো, সাকিব আর শোভন দুইজনই ফিজিক্স পছন্দ করে, তাই তাদেরকে একটি বৃত্ত দিয়ে দেখাই। আবার শোভন আর হাবিব দুজনই ম্যাথ পছন্দ করে, তাই তাদেরকে আরো একটি বৃত্ত দিয়ে দেখাই। শোভন যেহেতু দুইটাই পছন্দ করে, তাই সে দুটি বৃত্তের কমন এরিয়াতে থাকবে। এবার ভালোভাবে খেয়াল করো, ধরো আমরা বের করতে চাই শুধু ম্যাথ পছন্দ করে কতজন। দেখো, শোভন এবং হাবিব দুইজনই ম্যাথ পছন্দ করলেও শোভন ম্যাথ ফিজিক্স দুইটাই পছন্দ করে। তাহলে হাবিব শুধু ম্যাথ পছন্দ করে, অর্থাৎ কতজন ম্যাথ পছন্দ করে সেখান থেকে কমন কতজন আছে তা বিয়োগ দিলেই শুধু ম্যাথ পছন্দ করে কতজন তা পাওয়া যাবে। সিমিলারলি শুধু ফিজিক্স পছন্দ করে সাকিব, তাহলে এখানেও কতজন ফিজিক্স পছন্দ করে সেখান থেকে কমন কতজন আছে তা বিয়োগ দিলেই শুধু ফিজিক্স কতজন পছন্দ করে তা পাওয়া যাবে। এবার যদি বলা হয় ম্যাথ ফিজিক্স যে কোনো একটা পছন্দ করে কতজন সেটা বের করতে, এখানে ম্যাথ অথবা ফিজিক্স যে কোনো একটা পছন্দ করলেই হবে। তাই সাকিব, শোভন, হাবিব তিনজনই আসবে, অর্থাৎ এক্ষেত্রে শুধু ম্যাথ পছন্দ করে কতজন, কমন কতজন, শুধু ফিজিক্স পছন্দ করে কতজন তা যোগ করলেই হবে। এবার যদি জানতে চাওয়া হয় কতজন দুটির একটিও পছন্দ করে না, তাহলে উত্তর হবে শুধু সিয়াম, মানে একজন। অর্থাৎ এক্ষেত্রে মোট কতজন আছে সেখান থেকে কতজন যে কোনো একটি পছন্দ করে তা বিয়োগ করলেই হবে। চলো আরো একটি গাণিতিক সমস্যা দেখে আসা যাক। ধরো, শিখর টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 100 জন। একদিন তাদের বস তাদেরকে পিৎজা আর বার্গার ট্রিট দিতে চাইলেন। অর্ডার করার আগে সবাইকে জিজ্ঞেস করে দেখা গেল যে তাদের মাঝে 88 জন পিৎজা পছন্দ করেন, 80 জন বার্গার পছন্দ করেন, আর 70 জন পিৎজা বার্গার দুইটাই পছন্দ করেন। অর্ডার করার জন্য শুধু বার্গার বা শুধু পিৎজা কতজন পছন্দ করেন বা কোনোটিই পছন্দ করে না এমন কতজন আছেন, চলো তা ভেন চিত্রের সাহায্যে বের করি। প্রথমেই একটি সার্বিক সেট ইউ চিন্তা করি, যার সদস্য হবে শিখোয়ের টোটাল কর্মকর্তা কর্মচারী বা এমপ্লয়ীদের সংখ্যা। এই সেটকে একটি আয়তক্ষেত্র দিয়ে দেখাই। এবার পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সেট পি দিয়ে আর বার্গার পছন্দ করে এমন এমপ্লয়ীদের সেট বি দিয়ে দেখাই, আর এদেরকে দুইটি বৃত্ত এঁকে প্রকাশ করি। যেহেতু পিৎজা বার্গার দুইটাই পছন্দ করে এমন মানুষ আছে 70 জন, তাই দুইটি বৃত্তের কমন এরিয়াতে 70 লিখি, আর এই এরিয়াকে পি ইন্টারসেকশন বি দিয়ে প্রকাশ করি। খেয়াল করো, পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা 88 জন, আর পিৎজা ও বার্গার দুইটাই পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা 70 জন। ফলে শুধু পিৎজা পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা হবে পিৎজা পছন্দ করে মাইনাস পিৎজা ও বার্গার দুটি পছন্দ করে এমন এমপ্লয়ীদের সংখ্যা, অর্থাৎ 88 minus 70 which is equal to 18। একইভাবে শুধু বার্গার পছন্দ করে এমন সেটের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে 80 minus 70 equals to 10। এখন দেখো, ভেন চিত্রের এই অংশটুকু দিয়ে পিৎজা বা বার্গারের মাঝে যে কোনো একটি পছন্দ করে এমন মানুষের সেটকে বোঝাচ্ছে। সুতরাং এই সেটের সদস্য সংখ্যা হবে 18 plus 10 plus 70 equals to 98। মানে পিৎজা বা বার্গার এর যে কোনো একটি বা দুইটিই পছন্দ করে এমন মানুষের সংখ্যা 98 জন। তাহলে মোট 100 জন এমপ্লয়ির মাঝে পিৎজা বা বার্গার পছন্দ করে না এমন মানুষের সংখ্যা 2 জন। তাই 18 জনের জন্য শুধু পিৎজা, 10 জনের জন্য শুধু বার্গার, আর 70 জনের জন্য পিৎজা অথবা বার্গার যে কোনো একটা অর্ডার করলেই হবে। বাকি 2 জনের জন্য অন্য কিছু অর্ডার করতে হবে। তাহলে আজ আমরা ভেনচিত্র সম্পর্কিত কিছু বাস্তব জীবনের সমস্যার সমাধান দেখলাম। আগামী পর্বে দেখা হবে অন্বয় ও ফাংশন নিয়ে। ততদিন ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা ভেনচিত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে সেটের আলোচনা শেষ করেছিলাম। আজকের পর্বে আমরা অন্বয় ও ফাংশন সম্পর্কে জানব। অন্বয়ের ইংরেজি প্রতিশব্দ রিলেশন। বাস্তব জীবনে রিলেশন বা সম্পর্ক বলতে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক বোঝায়। যেমন তোমার সাথে তোমার বাবার অথবা মায়ের সম্পর্ক। খেয়াল করে দেখো, এই রিলেশন বা সম্পর্ক বোঝাতে 2 জন মানুষ লাগে, আর জোড়ায় জোড়ায় আছে বলে এদেরকে ক্রমজোড় আকারে লিখতে পারি এভাবে। তাদের এই সম্পর্ককে আর সেট দিয়ে এভাবে প্রকাশ করাকেই গণিতে অন্বয় বলে। এখানে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে কারণ অন্বয় নিজেও একটা সেট, আর ক্রমজোড়গুলোর মাঝে কমা দিয়ে তাদের আলাদা করা হয়েছে। এবার চলো ম্যাথমেটিক্যালি অন্বয়ের বিস্তারিত দেখে আসি। ধরো দুটি সেট এ ও বি, তাদের মধ্যে অন্বয় দেখাতে হবে। অন্বয়ের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমেই তাদেরকে ক্রমজোড় আকারে সাজিয়ে লিখি।
যেহেতু কোনো শর্ত বলে দেয়া নেই, তাই এই পুরো ক্রমজোড়টি হবে একটি অন্বয়, তাই তাকে আর দিয়ে প্রকাশ করি। এবারে দেখো শর্ত দেওয়া থাকলে কি করতে হবে। চলো এই ম্যাথটি সলভ করি। দেখে একটু কঠিন মনে হলেও আসলে কঠিন কিছুই না। আগের মতোই ক্রমজোড় পর্যন্ত বের করি। এবারে খেয়াল করো, x is less than or equal to y বলা আছে। এটা দেখে কনফিউজ হওয়ার কিছুই নেই। এখানে x মানে হলো ক্রমজোড়ের প্রথম উপাদান আর y মানে হলো ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তাহলে x is less than or equal to y দিয়ে বোঝাচ্ছে যে সমস্ত জোড়ায় প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সমান বা ছোট, তাদেরকে নিয়ে অন্বয় তৈরি করতে হবে। এবার ক্রমজোড়টি ভালোভাবে লক্ষ্য করো। এখানে 1 4 1 5 2 4 ও 2 5 প্রত্যেক ক্রমজোড়ের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে ছোট, কিন্তু 6 4 ও 6 5 এ ক্রমজোড়ের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে বড়, তাই এদের অন্বয়ের সেটে নেওয়া যাবে না। তাহলে উত্তর হবে r সমান 1 4 1 5 2 4 ও 2 5। এবার চলো লাস্ট আরো একটি ম্যাথ করে আসি। এখানে r অন্বয়টি বের করতে হবে, যেখানে r কে সেট আকারে দেওয়া আছে। খেয়াল করো, এই অংশটুকু দেখে বোঝা যাচ্ছে এখানে x ও y এর উপাদানগুলো a সেট থেকে পাওয়া যায়। এখন a সেটের এই উপাদানগুলোকে x এর মান ধরে এই সূত্রটি হতে y এর মান বের করি। ফলে x এর এই বিভিন্ন মানগুলোর জন্য আমরা y এর এই বিভিন্ন মানগুলো পাচ্ছি, আর এদেরকে ক্রমজোড় আকারে লিখতে পারি এভাবে। এই অংশটুকু খেয়াল করো, দেওয়া আছে x elements of a এবং y elements of a, তার মানে x ও y দুটোই a সেটে থাকতে হবে। কিন্তু এই 2 3 ক্রমজোড়টি দেখো, এখানে এই 3 উপাদানটি a সেটে নেই, তাই 2 3 ও অন্বয়ে থাকতে পারবে না। ফলে অন্বয়টি হবে এরকম। এবার আমরা শিখব ফাংশন সম্পর্কে। ফাংশনকে মূলত একটি মেশিনের সাথে তুলনা করা যেতে পারে। একটি মেশিনে যেমন কোনো কিছু ইনপুট দিলে আমরা একটি আউটপুট পাই, ফাংশনেও তেমনি কোনো সংখ্যা বা রাশি ইনপুট দিলে আমরা অপর কোনো সংখ্যা বা রাশি আউটপুট হিসেবে পাই। সব অন্যই কিছু শর্ত মানলে ফাংশন হয়ে যায়। চলো দেখে আসি কি কি শর্ত মানতে হবে। বাস্তবে আমরা যদি একটি ফলের রস বানানোর মেশিনে আম দেই, তবে আমের রস পাবো। আনারস দিলে আনারসের রস পাবো। এমন ভাবে বিভিন্ন রকম ফলের জন্য বিভিন্ন রকম ফলের রস পাবো। আম মেশিনে দিয়ে আনারসের রস কিন্তু পাওয়া যাবে না। মানে একটি ইনপুটের জন্য অবশ্যই একটি ইউনিক আউটপুট পাবো। কোনো অন্যয় ফাংশন হওয়ার জন্য এই শর্ত মেনে চলে। আবার আমের তো বিভিন্ন জাত আছে, যেমন ধরো ফজলি, ল্যাংড়া বা হাড়ি ভাঙা ইত্যাদি। যেই জাতের আমই নেই না কেন, আমের রসই পাবো। তাহলে দেখতেই পাচ্ছি একাধিক ভিন্ন ইনপুটের জন্য একই আউটপুট পাওয়া সম্ভব। ফাংশনেও এমনটাই হয়, কিন্তু শুধু আম ইনপুট দিয়ে আম আর আনারস দুইটির রস পাওয়া যাবে না। মানে একটি ইনপুটের জন্য একাধিক আউটপুট পাওয়া সম্ভব না। অর্থাৎ এরকম ক্ষেত্রে ওই ক্রমজোড়টি শুধু অন্বয় হবে, ফাংশন হবে না। তাহলে আমরা ধারণা পেলাম কোনো অন্যয় ফাংশন হতে হলে এই শর্তগুলো মেনে চলতে হয়। কোনো ফাংশনের চলক x হলে তার ফাংশন লেখা হয় এভাবে, আর পড়া হয় ফাংশন অফ x। একে অনেক সময় y দিয়েও প্রকাশ করা হয়। তাহলে চলো একটি অন্যয় y সমান 2x ধরে নিই, দেখি এটি ফাংশন হয় কিনা। এখানে দেখো x এর বিভিন্ন মানের জন্য আমরা ফাংশন অফ x এর বিভিন্ন মান পাচ্ছি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আমরা ভিন্ন ভিন্ন আউটপুট পাচ্ছি, তাই এটি একটি ফাংশন। এবার চলো আরেকটি অন্যয় y সমান x স্কয়ার নেই, দেখি এটি ফাংশন হয় কিনা। এখানেও x এর বিভিন্ন মানের জন্য আমরা ফাংশন অফ x এর বিভিন্ন মান পাচ্ছি। খেয়াল করলে দেখবে -2 ও 2 এর আউটপুট 4, অর্থাৎ দুটি ইনপুটের জন্য একটি আউটপুট পাওয়া যায়, তাই এটিও ফাংশন। ফাইনালি আরেকটি অন্যয় y স্কয়ার সমান x নেই। যেহেতু y এর মান বের করতে হবে, তাই একে লেখা যায় y ইকুয়ালস প্লাস মাইনাস রুট x। চলো দেখে নিই এটা ফাংশন হয় কিনা। এবারও x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো বের করি। তাহলে দেখতে পাচ্ছি x সমান 1 এর জন্য y সমান প্লাস মাইনাস 1 হয়, অর্থাৎ একটি ইনপুটের জন্য একাধিক আউটপুট পাওয়া যায়, তাই এটি ফাংশন নয়। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা অন্যয় ও ফাংশন কি আর কোন শর্তে অন্যয় ফাংশন হতে পারে তা জানলাম। আগামী পর্বে আমরা ফাংশনের ডোমেইন, রেঞ্জ ও গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখা হবে। Hello students, set function আগের পর্বে তোমরা ডোমেইন আর রেঞ্জ বের করে গাণিতিক সমস্যার সমাধান করেছো। এই পর্বে তোমরা শিখবে কিভাবে একটি ফাংশনের লেখচিত্র আঁকতে হয়। কিন্তু তার আগে পরিচিত হয়ে নাও ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে দেকার্তের সাথে, যিনি সর্বপ্রথম ফাংশনের লেখচিত্রের সাথে আমাদের পরিচয় করান। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে গ্রাফ আঁকার কিছু বেসিক জেনে নেই। যে কোনো সমীকরণই আমরা চাইলে গ্রাফে এঁকে দেখতে পারি। গ্রাফে সবসময়ই আমাদের দুইটি অক্ষ এঁকে নিতে হয়। একটি এক্স অক্ষ যা ভূমির সাথে সমান্তরালে থাকে,
আর অন্যটি ওয়াই অক্ষ, যা ভূমির সাথে লম্ব। এক্স ও ওয়াই অক্ষ যেখানে একে অপরকে ছেদ করে সেই বিন্দুকে মূল বিন্দু বলে, যেখানে এক্স এবং ওয়াই উভয়ের মান 0। মনে রাখবে, এক্স অক্ষের সকল পয়েন্টে ওয়াই এর মান 0। তেমনিভাবে ওয়াই অক্ষের সকল পয়েন্টেও এক্স এর মান 0। এক্স অক্ষের ক্ষেত্রে মূল বিন্দুর ডানে সব পজিটিভ বা ধনাত্মক, আর মূল বিন্দুর বামে সব নেগেটিভ বা ঋণাত্মক। সিমিলারলি ওয়াই অক্ষের ক্ষেত্রে মূল বিন্দুর উপরের সব পজিটিভ বা ধনাত্মক, আর মূল বিন্দুর নিচের সব নেগেটিভ বা ঋণাত্মক। এখন জানা যাক গ্রাফে কিভাবে ঘর ধরে নিতে হয়। গ্রাফ পেপার বা ছক কাগজে বিন্দু বসানোর জন্য কাগজে যে ছোট ছোট ঘর করা আছে তার এক ঘরকে 1 একক ধরলে এক্স এর 1 একক মানের জন্য 1 ঘর, আর ওয়াই এর 1 একক মানের জন্য 1 ঘর বরাবর যেতে হবে। প্রথমে একটি বিন্দু 2,3 নেই। এক্স ও ওয়াই উভয়ই পজিটিভ হওয়ায় আর এক্স ইকুয়াল টু 2 বলে এক্স অক্ষ বরাবর মূল বিন্দু 0,0 থেকে ডানে 2 ঘর, আর ওয়াই ইজ ইকুয়াল টু 3 বলে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে। তাহলেই 2,3 বিন্দুটি পাওয়া যাবে। যদি বিন্দুটি -2,3 হয় তাহলে এক্স এর মান নেগেটিভ হওয়ায় এবার এক্স অক্ষ বরাবর মূল বিন্দু 0,0 থেকে বামে 2 ঘর যেতে হবে। আবার বিন্দুটি -2,-3 হলে এক্স ও ওয়াই দুটোই নেগেটিভ হওয়ায় এক্স অক্ষ বরাবর মূল বিন্দু 0,0 থেকে বামে 2 ঘর ও ওয়াই অক্ষ বরাবর নিচে 3 ঘর যেতে হবে। সর্বশেষ বিন্দুটি 2,-3 হলে এক্স পজিটিভ ও ওয়াই নেগেটিভ হওয়ায় এক্স অক্ষ বরাবর মূল বিন্দু 0,0 থেকে ডানে 2 ঘর ও ওয়াই অক্ষ বরাবর নিচে 3 ঘর যেতে হবে। সুবিধার জন্য 2 অক্ষ থেকে ভিন্ন ভিন্ন পরিমাণ ঘর সমান একক ধরে নেওয়া যেতে পারে। 5 একক ধরে নিলে আমরা এক্স অক্ষে প্রতি ঘরে 5 একক আগাবো এবং ওয়াই অক্ষে 5 ঘরকে 1 একক ধরলে প্রতি 5 ঘরে 1 একক আগাবো। কখনো এক্স ও ওয়াই এর মান ভগ্নাংশ থাকলে গ্রাফে ভগ্নাংশের হরের সমান পরিমাণ ঘর সমান করে একক ধরে নিতে হবে। যেমন 1/2, 1 বিন্দুটি গ্রাফে বসাতে হলে এক্স এর হরে যেহেতু 2 আছে তাই এক্স অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক ধরে বিন্দুটি আঁকতে হবে। আবার 2, -5/3 বিন্দুটি গ্রাফে বসাতে হলে ওয়াই এর হরে যেহেতু 3 আছে তাই ওয়াই অক্ষ বরাবর 3 ঘর সমান 1 একক ধরে বিন্দুটি আঁকতে হবে। এখন চলো গ্রাফে বিন্দু বসিয়ে সরল রেখা আঁকা শিখে নেই। একটি সমীকরণ 3x - 2y = 2 নিই। একে লেখা যায় y is equal to 3x - 2/2। এই সমীকরণে x এর বিভিন্ন মান বসিয়ে y এর বিভিন্ন মান বের করি। এখন বিন্দু দুইটি গ্রাফে বসাই। যদি একটি রেখা দিয়ে বিন্দুগুলো যোগ করে 2 দিকে বাড়িয়ে দেই তাহলেই সমীকরণটি গ্রাফে পাওয়া যায়। চলো দেখে আসি কিভাবে নির্দিষ্ট সীমার মধ্যে গ্রাফ আঁকা যায়। একটি সমীকরণ নেই y = 2x, যেখানে x ডোমেইন আর y রেঞ্জ। আর ধরে নেই এই সমীকরণের জন্য ডোমেইন -3 থেকে +3 পর্যন্ত হতে পারে। যেহেতু ডোমেইন দেওয়া আছে তাই এই ডোমেইন অনুসারে বিভিন্ন x এর মানের জন্য বিভিন্ন y এর মান এভাবে টেবিলে বসাই। তাই আমরা গ্রাফ আঁকার জন্য পাই এই 7টি বিন্দু। এবার তাহলে বিন্দুগুলো x এবং y অক্ষে প্রতি ঘরকে 1 একক ধরে গ্রাফে বসাই। বিন্দুগুলোকে যোগ করে 2 দিকে বাড়ালে সমীকরণটির গ্রাফ পাওয়া যায়। কিন্তু আমাদের ডোমেইন যেহেতু -3 এর চেয়ে বড় আর +3 এর চেয়ে ছোট তাই ফাংশনের গ্রাফ হবে এইটুকু রেখাংশ। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে কোনো ফাংশনের বিভিন্ন বিন্দু বের করে সেই ফাংশনের গ্রাফ আঁকতে হয়। পরের চ্যাপ্টারে আবার দেখা হবে।